সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিখাতে স্বাগতম। আজকে আমি তোদের ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এটা সম্পর্কে আলোচনা করব এবং এই ভিডিওতে আমি সংবেদনশীলতা, উদ্দীপক আর পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ ও উদ্ভিদের সাড়া প্রদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। খুব সহজ একটা লেকচার এবং তোদের সবার আশা করছি ভালো লাগবে। যাক, এই লেকচারের মধ্যে তেমন কিছুই নেই, পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্টও না। তোদের যাদের মনে হবে শোনার, তোরা আমার কথাটা শুনলেই তোরা বুঝে যাবি। ঠিক আছে, শুরু করছি তাহলে। এবার এই চ্যাপ্টারে প্রথমেই আছে সংবেদনশীলতা। এবার আমাদের চারপাশের যে পরিবেশ, এই পরিবেশটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে। যেরকমের এখন টেম্পারেচার অনেকটা কমে এসছে, রাত 11টা বাজে, প্রচণ্ড ঠান্ডা না, তবে ঠান্ডা পড়ছে, যার কারণে আমি ঠান্ডার থেকে বাঁচার জন্য একটা সোয়েট শার্ট পরেছি বা হুডি পরেছি, যাই বলতে পারিস। অথবা আরেকটা এক্সাম্পল নিতে পারিস, মনে কর আমার হাতে এইখানটাতে একটা মশা বসলো, আমি সঙ্গে সঙ্গে কী করলাম, এই মশাটাকে মারলাম এইখানটাতে। তারপরে আরও একটা এক্সাম্পল, বাইরের থেকে আওয়াজ আসছে, তোরা হয়তো শুনতে পাচ্ছিস না, কিন্তু আমি শুনতে পাচ্ছি, এখন গান বাজাচ্ছে, যার কারণে আমার অস্বস্তি হচ্ছে। তাহলে বাইরের ওই পরিবর্তনের কারণে, বাইরের আওয়াজের কারণে আমার অস্বস্তি হচ্ছে, অর্থাৎ আমি সাড়া প্রদান করছি। তারপর মনে কর একটা লজ্জাবতী গাছ, সবাই দেখেছিস লজ্জাবতী গাছ, লজ্জাবতী গাছের পাতাতে মনে কর টাচ করলাম, এই মনে কর লজ্জাবতী গাছ, এই গাছের পাতাতে টাচ করার সঙ্গে সঙ্গে পাতা কি গেল, কেমন মুদে গেল। তাহলে টাচ করাতে কি হলো, ওর পারিপার্শ্বিক পরিবর্তন হলো, এখানে যেই টাচ করেছি এর পারিপার্শ্বিক পরিবর্তন হলো, তার ফলেও মুদে গেল, অর্থাৎ সাড়া প্রদান করলো। এই সাড়া প্রদানকে উদ্ভিদ বা প্রাণী বা যার জীবন আছে তার পারিপার্শ্বিক পরিবেশের এবং অভ্যন্তরীণ পরিবেশের পরিবর্তনের কারণে যে সাড়া প্রদান করার ঘটনা, এটাকেই বলা হয় সংবেদনশীলতা। তাহলে তারপর সংবেদনশীল তখনই কোনো উদ্ভিদ প্রাণী বা যাদের জীবন আছে তারা সাড়া প্রদান করবে যখন বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবর্তন ঘটবে, তখনই সাড়া প্রদান করবে, নাহলে কিন্তু সাড়া প্রদান করবে না। এরকম আমার এখানে মশা না বসলে আমি মারতাম না, অর্থাৎ সাড়া প্রদান করতাম না। তাহলে যেই জিনিসটা আমাকে সাড়া প্রদান করতে বাধ্য করলো সেটাকে বলা হয় উদ্দীপক। এইখানটাতে আমার হাতের মশাটা ছিল উদ্দীপক, মশা আমাকে বাধ্য করেছে আমাকে সাড়া প্রদান করার জন্য, এখানে হাতখানা নিয়ে যাওয়ার জন্য। অথবা আমি যে এক্সাম্পলটা নিলাম, বাইরের থেকে প্রচণ্ড আওয়াজে গান বাজাচ্ছে, ওদের গানে যদি আমার অস্বস্তি হচ্ছে, তাহলে এই অস্বস্তির কারণ কারা? ওই যারা গান বাজাচ্ছে তারা। তাহলে এই গান বাজানোর যারা গান বাজাচ্ছে, তাহলে এই গানটা কি, গানটা উদ্দীপক হিসেবে কাজ করছে, কারণ আমার মানসিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ওটা। তারপর মনে কর, তারপর যেমন এইখানটাতে মিমোসা পুডিকা বা লজ্জাবতী গাছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই পাতাটা মুদে গেল, অর্থাৎ সাড়া প্রদান করলো। এইখানটাতে টাচ বা স্পর্শটা কি রূপে কাজ করছে? উদ্দীপক রূপে কাজ করছে। আশা করি সবাই এইটুকু বুঝতে পেরেছিস। তাহলে পরীক্ষায় যদি সংবেদনশীলতা আসে, যদিও আসে না, আসে তাহলে কি লিখবি? বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবর্তনের কারণে উদ্ভিদ বা প্রাণী বা যার জীবন আছে তার সাড়া প্রদানের ক্ষমতাকেই সংবেদনশীলতা বলা হয়, এবং যার প্রভাবে সাড়া প্রদান করে তাকে বলা হয় উদ্দীপক। খুব সহজ একটা জিনিস। আচ্ছা, এবার পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ ও উদ্ভিদের, আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে সাড়া প্রদানের কথা আমি বারবার বলছি, সাড়া প্রদান কিন্তু এমনি এমনি সম্ভব না। আমাদের যাদের জীবন রয়েছে অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী, এরা সাড়া প্রদান করে কিসের জন্যে? আমার হাতে এইখানটাতে মশা বসলো, আমি কেন হাতটাকে এখানে নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম? অথবা কেন বাইরের থেকে সাউন্ড আসছে বলে আমি কেন এরকম রিয়াক্ট করছি, আমার ভালো লাগছে না ভিতরে?
কারণ কি আমাদের যে স্নায়ু রয়েছে সেই স্নায়ুগুলোই কি করে এই উদ্দীপক থেকে সেন্সটা গ্রহণ করে। উদ্দীপক থেকে সেন্স গ্রহণ করার ফলে আমরা বুঝতে পারি, আমরা সেটার উপরে কি করি, সাড়া প্রদান করি। অর্থাৎ এই যে স্নায়ুতন্ত্রের কথা বললাম, এটাকে কি বলা হয়, ভৌত সমন্বয়ক। আর ভৌত সমন্বয়ক ছাড়াও আরও একটা সমন্বয়ক আছে, যেটা হলো রাসায়নিক সমন্বয়ক। রাসায়নিক সমন্বয়ক কী করে, আমাদের অভ্যন্তরীণ পরিবর্তনের সঙ্গে সমন্বয় সাধন করে। অর্থাৎ উদ্দীপকের সঙ্গে যেই জীবটা রয়েছে, যেই জীবটার উদ্দীপকের সঙ্গে সম্পর্কযুক্ত জীবের মধ্যে সমন্বয় সাধন করে, তাদেরকে বলা হয় সমন্বয়ক। তাহলে সমন্বয়ক কি দুই রকমের আছে, সমন্বয়ক বা সমন্বয়, ভৌত সমন্বয়ক আর একটা কি রাসায়নিক সমন্বয়ক। ভৌত সমন্বয়কের মধ্যে কি কি রয়েছে, স্নায়ুতন্ত্র রয়েছে, এই স্নায়ুতন্ত্রের কারণে মানুষরা কি করে, বাহ্যিক পরিবেশের উপরে সাড়া প্রদান করে। বাহ্যিক পরিবেশে যেরকমের মশা বসলে আমরা কি করি, সেখানটাতে হাত নিয়ে আসি যাতে করে, অথবা আমরা ধর হঠাৎ করে আমি কি করলাম, গরম জায়গায় হাত দিলাম, সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিয়ে আসি। কেন? কারণ এই স্নায়ুতন্ত্র আমাদেরকে হেল্প করে এটা করতে। তাহলে আমাদের বাহ্যিক পরিবেশের সঙ্গে আমাদের সম্পর্কে সৃষ্টি করছে, এটাকে কি বলা হয়, ভৌত সমন্বয়ক বলা হয়। আর রাসায়নিক সমন্বয়ক সাধারণত উদ্ভিদদের ক্ষেত্রে সংঘটিত হয়, কারণ উদ্ভিদদের স্নায়ুতন্ত্র নেই, সেই জন্যে উদ্ভিদরা রাসায়নিক সমন্বয়ক যেরকম বিভিন্ন ধরনের ফাইটো হরমোনের মাধ্যমে তারা বাহ্যিক পরিবেশের সঙ্গে সম্পর্ক প্রদান করে। যেরকমের আমরা লজ্জাবতী গাছের হাত দিলে কি করে, লজ্জাবতী গাছ মুদে যায়, এই ঘটনাটা কারা ঘটায়, এই রাসায়নিক সমন্বয়করা ঘটায়। ঠিক আছে। আচ্ছা, মানুষ বা উচ্চতর প্রাণীর ক্ষেত্রে ভৌত সমন্বয়ক এবং রাসায়নিক সমন্বয়ক দুটোই কি করে, বাইরের পরিবেশের সঙ্গে সমন্বয় সৃষ্টি করতে সাহায্য করে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র রাসায়নিক সমন্বয়ক অর্থাৎ ফাইটো হরমোন, আর মানুষ বা উচ্চতর প্রাণীর ক্ষেত্রে কি, স্নায়ুতন্ত্র এবং তাদের হরমোন। আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছিস। এবার পরিবেশের পরিবর্তন ও শনাক্তকরণ ও উদ্ভিদের পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ ও উদ্ভিদের সাড়া প্রদান পদ্ধতি। দেখ, উদ্ভিদ কিন্তু দুই রকম পদ্ধতিতে সাড়া প্রদান করে। ঠিক আছে, উদ্ভিদ দুই রকম পদ্ধতিতে সাড়া প্রদান করে, অর্থাৎ বাহ্যিক পরিবর্তন যদি হয়, সেই পরিবর্তনের উপর ভিত্তি করে উদ্ভিদ দুইভাবে সাড়া প্রদান করে। এক, উদ্ভিদ কি করে, বাহ্যিক পরিবর্তন হলে সেই জায়গার থেকেই সরে চলে যায়, এবং অথবা কোনো জায়গার থেকে তার যে ডালপালা রয়েছে সেই ডালপালাকে অন্য দিকে বাঁকিয়ে দেয়। ঠিক আছে, মনে কর এইখানটাতে প্রচণ্ড পরিমাণে বেশি পরিমাণে আলো পড়ছে, তার জন্য উদ্ভিদ দেখা গেল কি করলো, মনে কর এই পাশে আলো পড়ছে না, অন্ধকার, আর মনে কর এই দিকে আলো পড়ছে, এই পাশে অন্ধকার আর এই পাশে আলো পড়ছে, তাহলে উদ্ভিদ দেখা গেলো এই দিকে বাঁকিয়ে দিল বেশি আলো পাওয়ার জন্যে। তাহলে এটা কি করলো, উদ্ভিদ শুধুমাত্র তার অঙ্গকে চালনা করলো। আর আরেকটা ক্ষেত্রে কি হয়, উদ্ভিদ বাহ্যিক পরিবর্তনের ফলে পুরো উদ্ভিদটাই ওই জায়গার থেকে সরে যায়। এবার তোদের মাথায় প্রশ্ন আসতে পারে, উদ্ভিদ তো শিকড় দিয়ে যুক্ত থাকে, তাহলে কি করে এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যায়? হ্যাঁ, কিছু কিছু উদ্ভিদ আছে, নিচু শ্রেণীর উদ্ভিদ, বিভিন্ন ধরনের শৈবাল, যেরকমের ক্লামাইডোমোনাস, এরা কি করে, এরা কিন্তু এক জায়গার থেকে অন্য জায়গায় যেতে পারে। শৈবালরাও কিন্তু উদ্ভিদ শ্রেণীর অন্তর্গত। যাই হোক, এবার পরিবেশের শনাক্তকরণ ও উদ্ভিদের সাড়া প্রদান পদ্ধতি। তাহলে আমরা কি জানলাম, উদ্ভিদ দুইভাবে সাড়া প্রদান করে। একটা হলো একই জায়গায় স্থির হয়ে তার অঙ্গকে সঞ্চালন করে,
অথবা দ্বিতীয়টা কি, পুরো উদ্ভিদটাই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। তাহলে এই দুটো পদ্ধতির একটা নাম আছে, একটা হলো চলন আর একটা হলো গমন। চলন আর গমন। চলন কি আর গমন কি? চলন হলো যখন উদ্ভিদ একই জায়গায় স্থির থেকে তার অঙ্গ প্রত্যঙ্গকে অন্য জায়গায় সরিয়ে দেয়। যেরকমের মনে কর অন্ধকার ঘরে একটা কি রয়েছে, গাছ রয়েছে। অন্ধকার এই 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 ঘরটা মনে কর, আমার এই হাতটা মনে কর গাছ, এই পাশটা অন্ধকার ঘর আর এইদিকে আলো রয়েছে। তাহলে এই উদ্ভিদটা এইদিকে বেঁকে গেল, আলোর দিকে বেঁকে গেল, অর্থাৎ উদ্ভিদের কি হলো, চলন ঘটলো। ও কিন্তু রয়েছে এই জায়গাটাতেই রয়েছে, নাকি ও এখান থেকে হাঁটতে হাঁটতে ওই আলোর কাছে গেল? হাঁটতে হাঁটতে কিন্তু আলোর কাছে গেলো না, ও এখানটাতেই স্থির রয়েছে, এখান থেকে শুধু ওর অঙ্গটাকে বাঁকিয়ে দিয়েছে। এই ঘটনাকে কি বলা হয়, চলন বলা হয়। তাহলে চলন হলো যখন উদ্ভিদ কি করে, একই জায়গায় স্থির থাকে এবং সেখান থেকে কি করে, তার অঙ্গকে অন্য জায়গায় বিস্তৃত করে দেয়, এটাকে বলা হয় চলন। আর গমন কি, গমন যখন উদ্ভিদ সম্পূর্ণ সমগ্র উদ্ভিদ দেহটাই এক জায়গার থেকে অন্য জায়গায় সরে যায়। যেরকমের আমি এখানটাতে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে সরে এই পাশে চলে আসলাম, তাহলে আমার স্থান পরিবর্তন হলো, এটাকে কি বলা হয়, গমন বলা হয়। আচ্ছা, এই গমন কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? নিচু শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের শৈবাল, যেরকম ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস নিচু শ্রেণীর শৈবাল, তাহলে লিখতে পারিস নিচু শ্রেণীর শৈবাল এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় শৈবাল। আর চলন কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? উঁচু প্রজাতির যে জীব, যেরকম আম গাছ, জাম গাছ, এদের চলন দেখতে পাওয়া যায়, কারণ ওরা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে শিকড়ের মাধ্যমে, আর ওদের প্রয়োজনে ওরা কি করে, ওদের ডালপালাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেয়, তার জন্য এটাকে কি বলা হয়। তাহলে যেমন আম গাছ, জাম গাছ বা উঁচু শ্রেণীর গাছ। এবার পরীক্ষার জন্য কি আসতে পারে, চলন আর গমনের পার্থক্য আসতে পারে, পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। চলন আর গমনের পার্থক্য, চলন কি আর গমন কি। তাহলে প্রথম পার্থক্যে কি দিতে হবে, সংজ্ঞা দিতে হবে। তোরা কি করবি, প্রথমে চলন আর গমন লিখবি, এখানটাতে এক দাগ দিয়ে সংজ্ঞা লিখবি। সংজ্ঞাতে কি দিতে হবে, চলনে কি হবে, একই জায়গায় স্থির থেকে শুধু তাদের অঙ্গ প্রত্যঙ্গকে অন্য জায়গায় বিস্তৃত করা, সেটা হলো চলন। তাহলে একই জায়গায় স্থির। আর গমনের ক্ষেত্রে কি হবে, এক জায়গার থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন ঘটবে। তাহলে স্থান পরিবর্তন ঘটবে, স্থানের পরিবর্তন ঘটবে। তারপরে কি আছে, তারপরে চলন কেমন পদ্ধতি, চলন আর গমন কেমন পদ্ধতি। গমন হলো ঐচ্ছিক বা আমাদের ইচ্ছা না হলে আমরা কি করতে পারবো না, গমন করতে পারবো না। কেমন বলা যায় বাংলাতে, আমরা আমাদের ইচ্ছার বিরুদ্ধে গমন করতে পারি না, এরকম। দেখ, গমন করার সময় আমাদের মনের একটা ইচ্ছা থাকবে, অর্থাৎ এটা ভলেন্টারি, ঠিক আছে। আমার মনে কর আমি এখান থেকে ওই জায়গায় যাব, তাহলে আমার এই মনের মধ্যে ইচ্ছাটা, অর্থাৎ এটা ঐচ্ছিক বা ভলেন্টারি, এটা হলো ভলেন্টারি, VOLUNTRY। সম্ভবত বানানটা একটুখানি ভুল যেতে পারে, স্পেলিং মিস্টেক, কিন্তু এটা হলো ভলেন্টারি মানে হলো ঐচ্ছিক, আমার ইচ্ছা থাকতে হবে যে এইখানটাতে গমন এক জায়গার থেকে অন্য জায়গায় যেতে হলে আমার ইচ্ছা থাকতে হবে, ইচ্ছার বিরুদ্ধে আমি গমন করতে পারবো না। যেরকম আমি এখান থেকে কি করবো, এই সামনের দিকে যাব, অথবা এখান থেকে এই সামনের দিকে যাব, তাহলে আমার এখন ইচ্ছা হলো, তার জন্য আমি ওই পাশের থেকে এই পাশে সরে আসলাম, আবার আমি জায়গায় চলে আসলাম,
আমার ইচ্ছা হয়েছে তার কারণে। অর্থাৎ গমন হলো ভলেন্টারি বা ঐচ্ছিক, বা ইচ্ছা না থাকলে গমন সম্ভব না। আর চলন কি? চলন ভলেন্টারি হতে পারে, ইচ্ছার ফলেও হতে পারে, আবার ইচ্ছা ছাড়াও হতে পারে। আমার ইচ্ছার যেরকমের আমার মনে হলো, আমি কি করবো, আমার হাতকে তোর দিকে বাড়িয়ে দিলাম বা তোদের দিকে বাড়িয়ে দিলাম, এটা কি হলো, আমার ইচ্ছা, আমার ইচ্ছা হয়েছে তার জন্য তোদের দিকে বাড়িয়ে দিলাম, আমার ইচ্ছা হয়েছে তার জন্য আমার হাত এই দিকে বাড়িয়ে দিলাম, এটা হলো ভলেন্টারি। আবার চলন কিন্তু কি হতে পারে, ইনভলেন্টারি হতে পারে, আমার ইচ্ছার বিরুদ্ধে হতে পারে। যেরকম আমার হার্ট বিটিং হচ্ছে, হার্ট বিট করছে তো এখানটাতে, তাহলে এই হার্ট বিট এটা কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে, আমি চাচ্ছি না। আমি জোর করে কি বলতে পারবো হার্ট এখন চুপ করে দাঁড়িয়ে থাক? পারবো না, কিন্তু ওর মতো বিটিং করতেই থাকবে। তাহলে কি হচ্ছে, তাহলে এখানটাতে চলন হচ্ছে, তো হার্ট একই জায়গায় রয়েছে, একবার এরকমের সংকুচিত হয়ে যাচ্ছে, একবার প্রসারিত হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, প্রসারিত হয়ে যাচ্ছে। তাহলে হার্ট এক জায়গায় থেকে ওর মুভমেন্ট হচ্ছে, যেটাকে কি বলা হবে, চলন। অর্থাৎ চলন কি ভলেন্টারি আর ইনভলেন্টারি দুই রকমেরই হতে পারে, ঐচ্ছিক আর অনৈচ্ছিক, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক দুই রকমেরই হতে পারে। বানানটা একটুখানি দেখে নিবি, ঠিক আছে? তোদের বইয়ে আছে কিনা আমি জানি না, ঐচ্ছিক অনৈচ্ছিক, আশা করি তোরা বুঝতে পেরেছিস। আচ্ছা, চলন গমন। এরপরে দেখ, গমনে কি হয়, আমাদের বেশি পরিমাণে শক্তি ব্যয় হয়। মানে এক জায়গার থেকে অন্য জায়গায় যেতে হলে আমাদের কি করতে হয়, বেশি পরিমাণে শক্তি, কার তুলনায়, চলনের তুলনায় বেশি পরিমাণে শক্তি ব্যয় করতে হবে। কারণ চলনে বেশি শক্তি, চলনে কি হবে, চলনেও শক্তি ব্যয় হবে, কিন্তু গমনের তুলনায় চলনে কম শক্তি ব্যয় হবে। সবাই আশা করি বুঝতে পেরে, এক জায়গার থেকে অন্য জায়গায় যেতে হলে আমাদের কি লাগবে, বেশি শক্তি কাজ করতে হবে, তাই না? তাহলে শক্তির ব্যবহার, শক্তির ব্যবহার, তাহলে কি বেশি পরিমাণে শক্তি, গমনে বেশি পরিমাণে শক্তি, বেশি শক্তি ব্যয় হয়, শক্তি ব্যয়, আর তুলনামূলক কম, মূলক কম। 4 নম্বরে কি দিবি, উদাহরণ দিবি। উদাহরণে কি, যেমন উদ্ভিদ কি করে, একই জায়গায় স্থির থেকে আলোর দিকে বেঁকে যায়, এটা চলনের একটা উদাহরণ। আর গমনের একটা উদাহরণ কি, গমনের একটা উদাহরণ, এই শৈবালদের উদাহরণ দিতে, যেরকমের আলোর প্রভাবে ক্লামাইডোমোনাস কি করে, যদি আলো অতিরিক্ত হয়ে যায় তাহলে কি হয়, আলোর থেকে দূরে সরে যায়। তাহলে এটা কি, আবার একটা নির্দিষ্ট আলো থাকলে আমার আলোর কাছাকাছি চলে আসে ক্লামাইডোমোনাসরা। অথবা মানুষের এক্সাম্পল দিতে পারিস, অথবা বাঘের এক্সাম্পল দিতে পারিস। বাঘ যেরকমের হরিণকে ধরতে গেল এক জায়গার থেকে অন্য জায়গায়, তাহলে কি হলো, গমন হলো। তুই এক জায়গার থেকে দাঁড়িয়ে শিয়ালদা স্টেশনে গেলি, তোর কি হলো, গমন হলো, তাই তো? আমি মনে কর বনগাঁ থেকে শিয়ালদাতে গেলাম, আমার কি হলো, গমন হলো। এই এক্সাম্পলগুলো আশা করি তোরা বাস্তবের থেকে মিলিয়ে এক্সাম্পল দিতে পারবি, খুবই সহজ জিনিস। তাহলে এইবার তোদের বইয়ে কটা এক্সাম্পল দেওয়া রয়েছে উদ্ভিদের চলনের ক্ষেত্রে, উদ্ভিদের চলনের ক্ষেত্রে কটা এক্সাম্পল দেওয়া রয়েছে। চলন গমনের পার্থক্য আমি মুছে দিচ্ছি। দেখ, উদ্ভিদের ক্ষেত্রে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, যেরকমের কি বলে, মনে কর এখানটাতে একটা আমি লজ্জাবতী গাছের পাতা আঁকালাম, ঠিক আছে? লজ্জাবতী গাছের সায়েন্টিফিক নেম মিমোসা পুডিকা। আচ্ছা, এই টোটাল জিনিসটাই কিন্তু একটা পাতা, এই টোটাল জিনিসটাই কিন্তু একটা পাতা। আর এই সবগুলো কি, এই ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো লিফলেট, এগুলো কি লিফলেট। আর এই টোটাল জিনিসটাই কি, কিন্তু একটা লিফ, এটা হলো একটা কম্পাউন্ড লিফ, তোরা বড় ক্লাসে উঠলে জানতে পারবি। আর এই ছোট ছোটগুলো হলো লিফলেট। যাই হোক, এবার লজ্জাবতী গাছের
আগেই বলেছি লজাবতী গাছের যদি আমি বাইরের থেকে টাচ করি তাহলে লজাবতী গাছের পাতা মুদে যায়। এই যে লজাবতী গাছের চলন হলো, ওর কি হলো, পাতা মুদে গেল, চলন হলো, এটাকে কি বলে, সিসমোন্যাস্টিক চলন। সিসমোন্যাস্টিক বা সিসমোন্যাস্টিক চলন বা স্পর্শবর্তী চলন। স্পর্শবর্তী চলন অর্থাৎ স্পর্শের কারণে, স্পর্শ করছি তার জন্য চলন ঘটছে, তার জন্য এটা স্পর্শবর্তী চলন বলা হচ্ছে। এবার কেন এই চলন দেখতে পাওয়া যায়, কেন আমি টাচ করলে এই লজাবতী গাছের পাতা মুদে যায়? আচ্ছা দেখ, খুব ইন্টারেস্টিং। আমি এখান থেকে এই যে লজাবতী গাছের একটা লিফলেট রয়েছে, এই লিফলেটকে এই পাতার থেকে বাইরে বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে এইখানটাতে বড় করে আঁকলাম। ঠিক আছে, এই লিফলেটকে এখানটাতে নিয়ে এসেছি এবং বড় করে আঁকলে এই পাতার এই যে গোড়া, এই গোড়াতে একটা ফোলা অংশ দেখতে পাবি। এখানে যেমন ফোলা অংশ দেখতে পাচ্ছিস, এই ফোলা অংশকে বলা হয় পালভিনাস। পালভিনাস বলা হয় বা বাংলাতে উপাধান বলা হয়, উপাধান। এবার এই উপাধানের মধ্যে এক ধরনের কোষ থাকে। এই যে মোটা যে জিনিসটা দেখতে পাচ্ছিস, এই মোটা জিনিসকে আমি যদি এইখানটাতে এরকম বড় করে আঁকি, এই যে মোটা যে গোল অংশটা, তাহলে এই প্রত্যেকটা জিনিস অসংখ্য কি নিয়ে গঠিত, কোষ নিয়ে গঠিত। এরকমের ছোট্ট ছোট্ট কোষ, যেগুলোকে মটর কোষ বলে। কি কোষ বলে? মটর কোষ। ঠিক আছে, মনে রাখবি, মটর কোষ বলা হয়। এবার এই যে কোষগুলো মটর কোষ, এই মটর কোষ কি করতে পারে, এই মটর কোষ কিন্তু জলকে সহজেই শোষণ করতে পারে, মানে জলকে ওদের মধ্যে নিয়ে আসতে পারে, আবার জলকে সহজেই বাইরে বের করে দিতে পারে। যেরকম মনে কর জল বেলুনের কথা চিন্তা কর, জল বেলুনকে, অর্থাৎ বেলুনের মধ্যে যদি আমরা জল ভরি, জল ভরলাম, আবার কি করতে পারি, সহজেই জল ভরতে পারি, আবার সহজেই জল এরকমের করে দিলেই পড়ে যাবে। এখানটাতে এই যে মটর কোষ যেগুলো বললাম, এগুলোকে জল বেলুনের মতো কল্পনা করতে পারিস। যেরকমের জল বেলুনে যখন আমরা কি করি, বেশি পরিমাণে জল ভরি, তখন কি হয়, তখন বেলুনটা একদম টাইট টাইট লাগে না দেখতে, এবং যখনই ওই জল বেলুন থেকে জল ফেলে দিই, তখন বেলুন আবার কে যায়, এরকমের করে উইল্ট হয়ে যায়, বা মানে কি বলে ওটারে, আচ্ছা ইংরেজিতে বলে উইল্ট হয়ে যায় এরকমের করে। ঠিক আছে, বুঝতে পারছিস আমি কি দেখাচ্ছি? যেরকমের বল, যেরকমের বিশেষ সময় দেখবি, গরমের সময় দুপুরবেলা দেখবি গাছের পাতা এরকমের হয়ে গেছে, সব এরকমের। কারণ কি? কারণ হলো জলের অভাবে এরকমের হয়ে গেছে, আর যখনই জল দেওয়া হয় তখনই এরকমের ইরেক্ট হয়ে যায়। আচ্ছা, আমি আবার এইখানটাতে আসি। আমি কি পড়াচ্ছিলাম, বলছিলাম যে কেন এই গাছের পাতা এরকম করে মুদে যায়। আচ্ছা, বলেছিলাম যে এই লজাবতী গাছের যে কি বলে, লিফলেট রয়েছে, লিফলেটের এইখানটায় ছোট্ট একটা মোটা অংশ রয়েছে, বালজিং অংশ রয়েছে, যেটাকে বলা হয় উপাধান বা পালভিনাস, এবং পালভিনাসের মধ্যে অনেক ছোট ছোট কোষ আছে, যেটাকে বলা হয় মটর কোষ। এই মটর কোষ কি করতে পারে, সহজেই ওদের মধ্যে জল নিতে পারে, নিয়ে রাখতে পারে, আবার সহজেই জলকে বাইরে বের করে দিতে পারে। যখন এই গাছের পাতা এরকম করে টাচ করা হয়, এই টাচ করার ফলে উদ্দীপনা কি হয়, এই উদ্দীপনা এই পাতার থেকেই পালভিনাস কোষের মধ্যে চলে আসে। পাতায় টাচ করলে সঙ্গে সঙ্গে পালভিনাসের মধ্যে চলে আসে, পালভিনাসের মধ্যে গিয়ে ওই মটর কোষে চলে আসে। যখনই মটর কোষ উদ্দীপ্ত হয়, তখন কি ওদের থেকে জল বেরিয়ে যায়। জল বেলুনকে যেরকম উল্টে দিলে জল বেরিয়ে যায়, এখান থেকেও ঠিক সেরকমের জল বেরিয়ে যায়। আর জল বেরিয়ে গেলে কি হয়ে যায়, এগুলো উইল্ট হয়ে যায়। ঠিক আছে, এরকমের হয়ে যায়। বাংলাতে কি বলে ওটাকে, যাই হোক, এরকমের ন্যালভেলে হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছিস আমি কি বলতে চাচ্ছি? যার কারণে যখনই ওর থেকে জল বেরিয়ে যায়, তখনই কি হবে, এরকমের উইল্ট হয়ে যায়। আর উইল্ট হয়ে যাওয়ার কারণে, যেহেতু সহজেই জল বেরিয়ে গেলে, যার কারণে এই পাতাগুলো এইভাবে করে মুদে যায়। বুঝতে পেরেছিস? এই যে যখন এটাতে আমি টাচ করব, তখনই কি হবে, এর যে পালভিনাস রয়েছে, এর মধ্যে যে মটর কোষ রয়েছে, সেখান থেকে জল বাইরে বেরিয়ে গেল, অর্থাৎ ওর টার্গোর প্রেশার কমে গেল, বা রস স্ফীতিজনিত প্রেশার কমে গেল। আর সঙ্গে সঙ্গে যেই
রসস্ফীতিজনিত প্রেশার কমে যাবে, তখনই কী হয়ে যাবে, ও এরকম করে ইরেক্ট হয়েছিল তখনই এরকম করে উইল্ট হয়ে যাবে। ঠিক আছে, উইল্ট হয়ে যাবে। সেই জন্যেই আমরা কি দেখতে পাই, লজ্জাবতী গাছের এই চলন দেখতে পাই, যেটাকে কি বলা হয়, এটাকে সিসমোন্যাস্টি চলন বলা হয়। আচ্ছা, এছাড়াও আরও কি আছে, যেরকমের ধর বনচারাল গাছ, ঠিক আছে, বা টেলিগ্রাফ উদ্ভিদ, ইন্ডিয়ান টেলিগ্রাফ উদ্ভিদ, বনচারাল গাছের পাতায় এরকমের কি থাকে, এরকমের লিফলেট থাকে। ঠিক আছে, অ্যাকচুয়াল এই পুরোটাই একটা পাতা, এখানকার এই তিনটে জিনিস নিয়ে একটা পাতা, কিন্তু এইখানটাতেই ছোট ছোট দুটো লিফলেট থাকে। এটা হলো এই পুরোটা একটা পাতা, আর এই ছোট ছোট দুটো লিফলেট থাকে। এই পাতাগুলো কি হয়, এই রসস্ফীতজনিত প্রেশারের কারণে এরকমের করে নড়তে থাকে। ঠিক আছে, যার জন্য এটাকে ড্যান্সিং কি বলা হয়, ড্যান্সিং উদ্ভিদও বলা হয়। ঠিক আছে, বা টেলিগ্রাফ উদ্ভিদও বলা হয়, আর বা বনচারাল গাছও বলা হয়। একবার এই নিচের দিকে যায়, একবার এই ওপরের দিকে যায়, নিচের দিকে যায়, একবার ওপরের দিকে যায়। কেন এই জিনিসটা দেখতে পাওয়া যায়, কারণ এই যে কি রয়েছে, এই লিফলেট রয়েছে, লিফলেটগুলোর এইখানটাতে, অর্থাৎ ওখানেও কি রয়েছে, এর মধ্যে এরকমের উপাদান কোষ রয়েছে। এই উপাদান কোষের মধ্যে কি আছে, মটর কোষ রয়েছে, আর মটর কোষের থেকে একটুখানি উদ্দীপনা, বাইরের থেকে একটুখানি উদ্দীপনা পাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, জল বাইরে বেরিয়ে যায়। আবার উদ্দীপনা যেই চলে যায় তখন আবার জল জায়গায় চলে আসে। যখনই জল বাইরে চলে যায় তখনই ও কি হতে পারে, ও একবার উইল্ট হয়ে যায়, আবার যেই জল চলে আসে তখন সে ইরেক্ট হয়ে যায়, উইল্ট হয়ে যায়, ইরেক্ট হয়ে যায়, উইল্ট হয়ে যায়, ইরেক্ট হয়ে যায়। ঠিক আছে, যার কারণে এই গাছটা কি হতে থাকে, এরকমের করে নড়তে থাকে। এবং এটা ওদের, তোরা বড় ক্লাসে উঠলে জানতে পারবি, এটার একটা ভালো বেনিফিট আছে এই গাছের, এটা একটা ইভলিউশনারি প্রসেস। যখন কি হয়, এই এরকমের করে ওঠানামা করার ফলে এটা সহজেই আলোর সংস্পর্শে আসতে পারে। যেখানে আলো বেশি পড়ছে, ও এরকমের করে দেখে কোন দিকে আলো বেশি পড়ছে, যেদিকে আলো বেশি পড়ছে সেই দিকে ও যাওয়ার চেষ্টা করে। তাহলে এটাও একটা চলনের উদাহরণ বনচারাল গাছের, এবং এই চলনকে প্রকরণ চলন বলা হয়, প্রকরণ। তারপরে যেমন ধর ক্লামাইডোমোনাসের তো বললাম, আলোর থেকে একদম দূরে একবার চলে যায়, একবার আলোর কাছে চলে আসে। তারপরে কি আছে, তারপরে কি বলে, যে আকর্ষ হয়, কি বলে, কুমড়ো গাছের। ঠিক আছে, কুমড়ো গাছের এরকম আকর্ষ হয়, দেখেছিস, এই আকর্ষ দিয়েই কি করে, এরকমের করে প্যাঁচাই এরকম করে প্যাঁচাই করে অবলম্বনের দ্বারা সামনের দিকে এগিয়ে যায়, তাই না, এরকমের করে প্যাঁচাই দেখেছিস তোরা সবাই, এরকম প্যাঁচাই করে ওপরের দিকে উঠে যায়, যেটাকে বলা আবর্ত চলন। কুমড়ো গাছের আবর্ত চলন দেখতে পাওয়া যায়। আর কি এক্সাম্পল দেওয়া যায়, আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছিস। আর আমার মাথায় আসছে না এখন এক্সাম্পল। যাই হোক, এছাড়া এই বনচারাল গাছ আর মিমোসা পুডিকা বা লজ্জাবতী গাছের মাধ্যমে আমাদের সায়েন্টিস্ট, বিজ্ঞানী, অর্থাৎ আচার্য জগদীশ চন্দ্র বোস, উনি ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে দেখিয়েছিলেন যে উদ্ভিদও কী করে, বাইরের থেকে সাড়া প্রদান করে, অর্থাৎ উদ্ভিদের জীবন আছে। তাহলে ওই যন্ত্রের নামটা মনে রাখবি, ক্রেস্কোগ্রাফ, আচার্য জগদীশ চন্দ্র বোসের তৈরি যন্ত্র, যার মাধ্যমে উনি দেখিয়েছিলেন যে উদ্ভিদও বাইরের উদ্দীপনায় সাড়া দেয়। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য অনেক সময় টিকে আসতে পারে, নিচের কোন যন্ত্রটি জগদীশ চন্দ্র বোস তৈরি করেছিলেন, কি বাইরের থেকে বাইরের উদ্দীপনায় যে উদ্ভিদও সাড়া দেয় সেটার উপরে।
তাহলে সেটার নাম কি ক্রেস্কোগ্রাফ হবে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছি, ছোট্ট একটা লেকচার, সহজ লেকচার, বোঝানোর তেমন কিছু নেই, তাও আমি চেষ্টা করেছি যতটা পেরেছি। আশা করি তোদের সবার ভালো লেগেছে। আমি নেক্সট দিন আবার পড়িয়ে দেবো। তো সবাইকে এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।